আপনারা শুনছেন হরর সাসপিসিয়াস পয়েন্ট। নাম জানা বা অজানা কিছু বিখ্যাত লেখকের গল্পের ডালি নিয়ে সাজানো আমাদের নিবেদন হরর সাসপিসিয়াস পয়েন্টে জানাই সকলকে স্বাগত। আজ যাঁর লেখা গল্প আমাদের চ্যানেলে পাঠ হতে চলেছে, তিনি বাংলা সাহিত্যের সবচেয়ে বড় প্রতিকৃতি। তাঁকে ছাড়া বাংলা সাহিত্য কোনো দিনই শুরু হতে পারে না। তাই আজ আমাদের কবিপক্ষ শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আজ আমাদের চ্যানেলে। আজকে আমাদের গল্প শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুধিত পাষাণ। ঠাকুর গল্পটি লেখেন বাংলার 1302 বঙ্গাব্দে, অর্থাৎ ইংরাজির 1895 সালে। গল্পের সূত্রধর ও গল্পকারের চরিত্রে আমি অনিব্রত, গল্পের কথক চরিত্রে শামীম, মেহের আলী ও করিম খাঁর চরিত্রে সুদীপ্ত। তো শুরু হচ্ছে আজকে আমাদের গল্প ক্ষুধিত পাষাণ। আমি এবং আমার আত্মীয় পুজোর ছুটিতে দেশভ্রমণ সেরে কলকাতায় ফিরে আসছিলাম। এমন সময় রেলগাড়িতে বাবুটির সঙ্গে দেখা হয়। তার বেশভূষা দেখে প্রথমটা তাকে পশ্চিমা দেশীয় মুসলমান বলেই ভ্রম হয়েছিল। তার কথাবার্তা শুনে আরও ধাঁধা লেগে যায়। এমন করে আলাপ করতে লাগলেন যেন তার সাথেই প্রথম পরামর্শ করে বিধাতা পৃথিবীর সকল বিষয়েই সকল কাজ করে থাকেন। বিশ্ব সংসারের ভিতরে ভিতরে যে এমন সকল অশ্রুতপূর্ব নিগূঢ় ঘটনা ঘটেছিল, যেমন রাশিয়ানরা যে এত দূর অগ্রসর হয়েছে, ইংরেজদের যে এমন সকল গোপন মতলব আছে, দেশীয় রাজাদের মধ্যে যে সম্পর্ক খিচুড়ি পেকে উঠেছে, এ সমস্ত কিছু না জেনেই আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত হয়েছিলাম। আমাদের নবপরিচিতি মুচকি হেসে বললেন, There happens more things in heaven and earth, Horatio, than are reported in your newspapers. আমরা এই প্রথম ঘর ছেড়ে কোথাও বাইরে যাচ্ছি, সুতরাং লোকটির রকম সকম দেখে বেশ অবাকই হলাম। লোকটা কখনো বিজ্ঞানের কথা বলে, কখনো আবার বেদের ব্যাখ্যা করে, আবার হঠাৎ কখনো পার্সি ভাষা ওড়াতে থাকে। বিজ্ঞান, বেদ এবং পার্সি ভাষায় আমাদের কোনো রকম অধিকার না থাকাতে তার প্রতি আমাদের কৌতূহল ক্রমশ বাড়তেই লাগল। এমনকি আমার থিওফিস্ট আত্মীয়টির মনেও দৃঢ় বিশ্বাস হলো যে আমাদের এই সহযাত্রীর সঙ্গে কোনো এক রকমের অলৌকিক ব্যাপারে কিছু একটা যোগ আছে। কোনো একটা অপূর্ব ম্যাগনেটিজম অথবা দৈব শক্তি অথবা সূক্ষ্ম শরীর অথবা ওই রকম কিছু একটা। তিনি এই অসামান্য লোকের সমস্ত সামান্য কথাও কৌতূহল সহকারে মুগ্ধভাবে শুনছিলেন এবং গোপনে নোট করে নিচ্ছিলেন। আমার মনে হয় অসামান্য ব্যক্তিটিও গোপনে তা বুঝতে পারছিলেন এবং মনে মনে কিছুটা খুশিই হচ্ছিলেন। গাড়িটি এসে জংশনে থামল। আমরা দ্বিতীয় গাড়ির অপেক্ষায় ওয়েটিং রুমে গিয়ে উঠলাম। তখন রাত্রি 10:30। পথের মধ্যে একটা কি ব্যাঘাত হওয়াতে শুনলাম গাড়িটি আসতে সময় লাগবে। আমি ইতিমধ্যেই টেবিলের ওপর বিছানা পেতে ঘুমাবো স্থির করছি, এমন সময় সেই অসামান্য ব্যক্তিটি একটি গল্প বলতে শুরু করলেন। সে রাত্রে আমার আর ঘুম হলো না। রাজ্য চালনা সম্বন্ধে দুই একটা বিষয়ে মতান্তর হওয়াতে আমি জুনাগড়ের কাজ ছেড়ে দিয়ে হায়দ্রাবাদে যখন নিজাম সরকারে প্রবেশ করলাম, তখন আমাকে অল্প বয়স্ক ও মজবুত লোক দেখে প্রথমে বরিচে তুলোর মাসুল আদায় নিযুক্ত করে দিল। বরিচ জায়গাটি বড়ই রমণীয়। নির্জন পাহাড়ের নিচে বড় বড় বনের ভিতর দিয়ে সুস্তা নদীটি প্রকৃতির দেখানো পাথুরে পথে দক্ষ নর্তকীর মতো পদে পদে বেঁকে বেঁকে দ্রুত নৃত্যে চলে গিয়েছে।
ঠিক সেই নদীর ধারে পাথরে বাঁধানো 150 সিঁড়ি বিশিষ্ট অতি উচ্চ ঘাটের ওপরে একটা সাদা পাথরের প্রাসাদ পাহাড়ের নিচে একা দাঁড়িয়ে আছে। কাছে পিঠে কোথাও কোনো লোকালয় নেই। বড়িচে তুলোর হাট এবং গ্রাম এখান থেকে অনেকটাই দূরে। প্রায় 250 বছর আগে দ্বিতীয় শাহ মাহমুদ ভোগ বিলাসের জন্য এই প্রাসাদ এই নির্জন স্থানে তৈরি করেছিলেন। তখন স্নানশালার ফোয়ারার মুখ থেকে গোলাপগন্ধি জলধারা বের হতো এবং সেই শিকড় শীতল ফাঁকা বাড়ির মধ্যে সাদা পাথরের আসনে বসে কোমল নগ্ন পাগুলি জলাশয়ের নির্মল জলরাশির মধ্যে ছড়িয়ে দিয়ে তরুণী পারসিক রমণীরা স্নানের আগে চুল খুলে সেতার কোলে দ্রক্ষাবনের কাজল গান করত। এখন আর সে ফোয়ারা খেলে না, সে গান আর নাই। সাদা পাথরের ওপর সাদা পায়ের সুন্দর আঘাত পড়ে না আর। এখন এটা আমাদের মতো নির্জন বাসপীড়িত সঙ্গিনীহীন মাসুল কালেক্টরের অনেক বড় এবং একদম ফাঁকা বাসস্থান। কিন্তু অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে প্রাসাদে বাস করতে বারংবার নিষেধ করেছিল। বলেছিল, ইচ্ছা হলে দিনের বেলা থাকবেন, কিন্তু রাত্রিবেলা এখানে রাত্রি যাপন করবেন না। আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম। চাকররা বলল তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, কিন্তু রাত্রে এখানে থাকবে না। আমি বললাম তথাস্তু। এবারই এমন বদনাম ছিল যে রাত্রে চোরও এখানে আসতে সাহস করত না। প্রথম এসে এই পরিত্যক্ত পাথর প্রাসাদের বিজনতা আমার বুকের ওপর যেন একটা ভয়ঙ্কর ভারের মতন চেপে থাকতো। আমি যতটা পারতাম বাইরে থেকে অবিশ্রান্ত কাজকর্ম করে রাত্রে ঘরে ফিরে শ্রান্ত দেহে ঘুম দিতাম। কিন্তু সপ্তাহখানেক না যেতেই বাড়িটার একটা অপূর্ব নেশা আমাকে ক্রমশ আক্রমণ করে ধরতে লাগলো। আমার সে অবস্থা বর্ণনা করাও কঠিন এবং সে কথা লোককে বিশ্বাস করানো শক্ত। সমস্ত বাড়িটা একটা সজীব পদার্থের মতো আমাকে তার জঠরস্থ মোহরসে অল্প অল্প করে যেন জীর্ণ করতে লাগলো। মনে হয় এ বাড়িতে পা রাখা মাত্রই এই প্রক্রিয়ার আরম্ভ হয়েছিল। কিন্তু আমি যেদিন সচেতনভাবে প্রথম এটা সূত্রপাত অনুভব করি, সেই দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। তখন গ্রীষ্মকালের শুরুতে বাজার একটু নরম। আমার হাতে কোনো কাজ ছিল না তেমন। সূর্যাস্তের কিছু আগে আমি সে নদীর তীরে ঘাটের নিচের দিকে একটা আরাম কেদারা নিয়ে বসেছি। তখন সুস্তা নদী শীর্ণ হয়ে এসেছে। ওপারে অনেকখানি বালুতট অপরাহ্নের আভায় রঙিন হয়ে উঠেছে। এপারে ঘাটের সোপান মূলে স্বচ্ছ অগভীর জলের তলে নুড়িগুলি ঝিকঝিক করছে। সেদিন কোথাও বাতাস ছিল না। কাছের পাহাড়ে বনতুলসী, পুদিনা ও মৌরির জঙ্গল থেকে একটা ঘন সুগন্ধ উঠে স্থির আকাশকে ভারাক্রান্ত করে রেখেছিল। সূর্য যখন পাহাড়ের আড়ালে অস্ত গেল, ঠিক তখনই সারাদিনের নাটকের ওপর কেউ যেন পর্দা টেনে দিল। এখানে উঁচু উঁচু পাহাড়ের জন্য আলো আঁধারির খেলা বেশিক্ষণ স্থায়ী হয় না। ঘোড়ায় চড়ে একবার বেরিয়ে আসবো মনে করে উঠবো ভাবছি, এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেলাম। পিছন ফিরে দেখলাম কেউ নেই। মনের ভুল মনে করে আবার ঘুরে বসতে যাব, ঠিক সেই সময় আবার শোনা গেল পায়ের শব্দ। এবার একটা নয়, অনেকগুলো, যেন অনেকে মিলে একসাথে ছোটাছুটি করে নেমে আসছে। অল্প ভয়ের সাথে আমার সারা শরীরে মিশে গেল এক অদ্ভুত রোমাঞ্চ। যদিও আমার সামনে কেউ ছিল না,
তাও স্পষ্ট মনে হলো যে এই গ্রীষ্মের সন্ধ্যায় একদল নারী সুস্তার জলের মধ্যে স্নান করতে নেমেছে। যদিও এই সন্ধ্যার সময় নিস্তব্ধ পাহাড়ের কোলে নদীর ধারে এই ফাঁকা প্রাসাদে কোনো রকম শব্দ ছিল না, তবুও আমি যেন স্পষ্ট শুনতে পেলাম ঝর্ণার ধারার মতন হাসির রোল তুলে একদল মহিলা নদীতে স্নান করতে নামলেন। আমার পাশ দিয়ে গেলেন তারা, কিন্তু কেউ যেন আমাকে লক্ষ্যই করলেন না। তারা যেন আমার কাছে অদৃশ্য, আমিও যেন তেমনই তাদের কাছে অদৃশ্য। কি অদ্ভুত দৃশ্য! কিছু আগেও নদীর জল স্থির ছিল, কিন্তু এবার বোধ হলো সুস্তার শান্ত জলে আলোড়ন সৃষ্টি হয়েছে। কেউ বা কারা জলের মধ্যে দাপাদাপি করছে, যার ফলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জলের স্রোত। হাসাহাসি করে যেন একে অপরের গায়ে জল ছুঁড়ে মারছে তারা। তাদের পায়ের আঘাতে মুক্তোর মতন ছিটিয়ে পড়ছে জল। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে উত্তেজনা ভয়ের, কি আনন্দের, নাকি কৌতূহলের, ঠিক বলতে পারবো না। বড় ইচ্ছা হচ্ছিল ভালো করে দেখি, কিন্তু সামনে দেখবার মতন কিচ্ছু ছিল না। মনে হলো ভালো করে কান পাতলেই তাদের কথা স্পষ্ট শোনা যাবে, কিন্তু ভালো করে কান পাতার পরও জঙ্গলের ঝিঁঝি পোকাদের ডাক ছাড়া আর কিছুই শোনা গেল না। মনে হলো 250 বছরের একটা কালো পর্দা আমার সামনে তুলছে। খুব ইচ্ছা হলো ওটা সরিয়ে দেখি ভেতরে কি হচ্ছে। হয়তো কোনো সভা বসেছে, কিন্তু 250 বছরের কালো অন্ধকারে কি কিছু দেখা যায়? হঠাৎ কুমোট ভাবটা ভেঙে দিয়ে একটা হু হু করে হাওয়া বয়ে গেল। সুস্তার স্থির জল দেখতে দেখতে অপ্সরীদের ঘন কালো চুলের মতন কুঁচকে গেল, এবং সন্ধ্যার ছায়ায় আচ্ছন্ন জঙ্গল যেন একসাথে সরসর শব্দ করে জেগে উঠল। এটা স্বপ্নই বলো আর সত্যিই বলো, 250 বছরের অতীত থেকে ফিরে এসে আমার সামনে যে এক অদৃশ্য মরীচিকা জেগে উঠেছিল, তা হঠাৎ মিলিয়ে গেল। যে মায়াময়ীরা আমার গায়ের ওপর দিয়ে দেহহীনভাবে হাসতে হাসতে দৌড় দিয়ে সুস্তার জলে ঝাঁপ দিয়েছিল, তারা ভিজে কাপড় থেকে জল নিংড়তে নিংড়তে আমার পাশ দিয়ে আর উঠে গেল না। হাওয়া যেমন করে গন্ধ উড়িয়ে নিয়ে যায় বসন্তের এক নিঃশ্বাসে, তারা তেমন করেই উড়ে চলে গেল যেন। তখন আমার আরেকটা আশঙ্কা হলো, আমাকে একা পেয়ে আবার হঠাৎ কবিতার দেবী আমার কাঁধে চেপে বসলেন না তো? আমি বেচারা তুলোর মাসুল আদায় করে খেটে খাই, আমার অনিষ্ট করতে কেন আসবে ওই সর্বনাশিনী? ভাবলাম ভর পেট করে খেতে হবে। পেট ফাঁকা থাকলে যত দুরারোগ্য রোগ এসে চেপে ধরে। আমার রান্নার লোকটিকে ডেকে তাকে হুকুম করলাম প্রচুর ঘি মশলা দিয়ে মোগলাই খাবার রান্না করতে। পরের দিন সকালবেলা গোটা ব্যাপারটাই খুব হাস্যজনক লাগলো। মনের আনন্দে শোলা টুপি পরে নিজের হাতে গাড়ি হেঁকে গড় গড় শব্দে নিজের কাজে চলে গেলাম। সেদিন আবার ত্রৈমাসিক রিপোর্ট লেখবার দিন, তাই বাড়ি দেরি করে ফিরবার কথা। কিন্তু সন্ধ্যা হতে না হতেই কি যেন আমাকে বাড়ির দিকে টানতে লাগলো। কি টানতে লাগলো ঠিক বলতে পারবো না, কিন্তু মনে হলো আর দেরি করা উচিত হবে না। মনে হলো সকলে যেন
আমার জন্য অপেক্ষা করছে। রিপোর্ট অসমাপ্ত রেখে সোলার টুপিটা মাথায় দিয়ে সেই মায়াবী সন্ধ্যায় গাছের ছায়া ঘেরা নির্জন পথে রথের শব্দ তুলে কিছুক্ষণের মধ্যেই সে পাহাড়ের নিচের বিশাল নিস্তব্ধ প্রাসাদে গিয়ে উঠলাম। সিঁড়ির ওপরে সামনের ঘরটি অনেক বড়। 3 সারি বড় বড় থামের ওপর কারুকার্য করা খিলান বিরাট ছাদটিকে ধরে রেখেছে। এই প্রকাণ্ড ঘরটা তার শূন্যতার জন্য সবসময় গম গম করতে থাকে। তখনও সন্ধ্যা ঠিকভাবে নামেনি, তখনও প্রদীপ জ্বলেনি কোথাও। দরজা ঠেলে আমি সেই ঘরটির ভেতরে যেই প্রবেশ করলাম, অমনি মনে হলো ঘরের মধ্যে যেন একটা যুদ্ধ বেঁধে গেল। যেন হঠাৎ সভা ভেঙে দিয়ে চারিদিকে দরজা জানলা ঘরের পথ বারান্দা দিয়ে কে যেন কোন দিকে পালালো। আমি কোথাও কিচ্ছু দেখতে পেলাম না, শুধু অবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। শরীরে এক অদ্ভুত রোমাঞ্চ ছড়িয়ে পড়ল, আর নাকে এলো এক বহু বছরের পুরনো তেল আর আতরের গন্ধ। আমি সেই অন্ধকার ফাঁকা ঘরের থামের মাঝে দাঁড়িয়ে শুনতে পেলাম ঝরঝর করে ফোয়ারার জল সাদা পাথরের উপর এসে পড়ছে। সেতারে কি একটা অজানা সুর বেঁধে চলেছে। কোথাও আবার শোনা যাচ্ছে সোনার গয়নার শব্দ, কোথাও আবার নূপুরের আওয়াজ, কখনো বা তামার ঘন্টায় প্রহর বাজবার শব্দ। অনেক দূরে নহবতের আলাপ, বাতাসে দোল খাওয়া ঝাড় লণ্ঠনের ঠুন ঠুন শব্দ, ওদিকে বারান্দার খাঁচায় থাকা বুলবুলের গান, আবার বাগানে পোষা সারসের ডাক আমার চারিদিকে একটা প্রেত লোকের রাগিনী সৃষ্টি করতে লাগলো। আমার এমন একটা মোহ উপস্থিত হলো, মনে হলো এই অস্পৃশ্য অগম্য অবাস্তব ব্যাপারই জগতের একমাত্র সত্য, আর সব কিছুই মিথ্যে মরীচিকা। আমি যে আমি, অর্থাৎ আমি যে শ্রীযুক্ত অমুকের বড় ছেলে, তুলোর মাসুল সংগ্রহ করে 450 টাকা বেতন পাই। আমি যে সোলার টুপি এবং খাটো কুর্তা পরে টমটম হাঁকি অফিস করতে যাই, এ সমস্তই আমার কাছে এমনভাবে অদ্ভুত এবং হাস্যকর বলে মনে হলো যে আমি সে বিশাল নিস্তব্ধ অন্ধকার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হা হা করে হেসে উঠলাম। ঠিক তখনই আমার চাকর জ্বলন্ত কেরোসিনের ল্যাম্প হাতে ঘরের মধ্যে প্রবেশ করলো। সে আমাকে পাগল ভাবলো কিনা জানি না, কিন্তু সেই সময় আমার মনে পড়ল যে আমি ঈশ্বর অমুকচন্দ্রের বড় ছেলে শ্রীযুক্ত অমুকনাথ। এর সাথে সাথে এটাও মনে করলাম যে এই অদ্ভুত সুরতালের খেলা যে কোনো এক অদৃশ্যের অঙ্গুলি হেলনের জন্য হচ্ছে, সেসব আমাদের মহাকবিরাই বলতে পারেন। ওসব আমাদের গম্য না। তবে এটা নিশ্চয় সত্যি যে আমি বরিচের হাটে তুলোর মাসুল আদায় করে মাসে 450 টাকা বেতন নিয়ে থাকি। সেই সময় আবার আমার আগের মতো মোহ মনে করে কেরোসিনের প্রদীপ্ত ক্যাম্প টেবিলের কাছে খবরের কাগজ নিয়ে পড়তে লাগলাম। তখনও আমার হাসি থামেনি। খবরের কাগজ পড়ে ও মোগলাই খাবার খেয়ে একটা ছোট কোণের ঘরের প্রদীপ নিভিয়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সামনের খোলা জানলার ভেতর দিয়ে দেখা যাচ্ছে দূরে আড়ালি পর্বত ও তার চারপাশের অন্ধকার জঙ্গল, আর পাহাড়ের লক্ষ লক্ষ মাইল ওপরে আছে একটি মাত্র নক্ষত্র। আর সেখান থেকেই
সে এই অতি তুচ্ছ ক্যাম্প খাটের ওপর শ্রীযুক্ত মাসুল কালেক্টরকে এক দৃষ্টিতে দেখছিল। এটাতেই আমি বিস্ময় হতে হতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না, আর কতক্ষণই বা ঘুমিয়েছি সেটাও জানি না। হঠাৎ এক সময় শিহরিত হয়ে জেগে উঠলাম। কে? ঘরে যে কোনো শব্দ হচ্ছিল সেটা না, কোনো লোক যে প্রবেশ করেছে সেটাও দেখতে পেলাম না। এখন পর্বতের উপর থেকে সেই উজ্জ্বল নক্ষত্রটি অস্তমিত হয়েছে এবং কৃষ্ণপক্ষের অতি অল্প চাঁদের আলো আমার জানলা দিয়ে ঘরে প্রবেশ করেছে। কোনো লোককেই দেখলাম না, তবু যেন স্পষ্ট মনে হলো কে যেন আমাকে আস্তে আস্তে ঠেলছে। আমি জেগে উঠতেই সে কোনো কথা না বলে কেবল তার আংটি খচিত 5টি আঙুলের ইঙ্গিতে অতি সাবধানে তাকে অনুসরণ করতে আদেশ দিল। আমিও খুব চুপি চুপি উঠলাম, যদিও সেই বহু কক্ষ বিশিষ্ট এত বড় প্রাসাদে আমি ছাড়া আর কোনো জনপ্রাণী ছিল না। তবু প্রতি পদে পদে আমার ভয় হতে লাগলো। প্রাসাদের বেশিরভাগ ঘর বন্ধ থাকত এবং সেই ঘরগুলিতে আমি কোনোদিন যাইনি। আমার অদৃশ্য দূতিটিকে নিজের চোখে দেখতে পাইনি ঠিকই, কিন্তু তার চেহারা আমার মানস চোখে ভেসে উঠল। আরও ভ্রমণী, ঝোলা আস্তিনের ভেতর দিয়ে তার শ্বেত পাথরের মতন নিটোল হাতটি দেখা যাচ্ছে। টুপির প্রান্ত থেকে মুখের ওপর রয়েছে একটি সূক্ষ্ম কাপড়ের আস্তরণ। কোমরে একটি বাঁকা ছুরি বাঁধা। আমার মনে হলো আরব্য রজনীর সহস্র রাতের মধ্যে একটি রাত সেই উপন্যাস থেকে উড়ে আমার কাছে এসেছে। আমি যেন অন্ধকারে ডুবে থাকা বাগদাদের সরু রাস্তা ধরে হাঁটছি। কোথাও কোনো আলো নেই, আর আমি বেরিয়েছি এক বিপজ্জনক অভিসারে। হঠাৎ আমার দূতি একটি ঘন নীল পর্দার সামনে এসে আচমকা দাঁড়িয়ে পড়ে আঙুল দিয়ে নিচের দিকে দেখতে বলল। নিচে কিছু না থাকলেও ভয় আমার বুকের রক্ত ঠান্ডা হয়ে গেল। আমি অনুভব করলাম সেই পর্দার সামনে মাটির ওপরে জরির কাজ করা রেশমের আলখাল্লা পরে বসে রয়েছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি। তার কোলের ওপর রাখা খোলা তরোয়াল। দুপা মাটিতে ছড়িয়ে বসে বসে ঢুলছে সে। তুতি আস্তে করে তার দুপা ডিঙিয়ে পর্দার একটা প্রান্ত তুলে ধরল। ভিতর থেকে একটি পারস্যের পাপোশ পাতা ঘরের কিছুটা দেখা গেল। তক্তার উপর কে যেন একটা বসে আছে, কিন্তু কে বসে আছে সেটা দেখা গেল না। শুধুমাত্র দেখতে পেলাম জাফরান রঙের ফোলা পাজামার নিচের দিকে জরির কাজ করা নাগরা জুতো দুটো মখমলের আসনের ওপর অলসভাবে বিরাজ করছে। মেঝের একপাশে একটি নীল রঙের স্ফটিক পাত্রে কতগুলো আপেল, নাশপাতি, নারাঙ্গি এবং প্রচুর আঙুরের গোছা সাজানো আছে, এবং তার পাশে দুটি ছোট পেয়ালা এবং একটি স্বর্ণাভ মদিরার কাঁচ পাত্র যেন কোনো অতিথির জন্য অপেক্ষা করছে। ঘরের ভিতর থেকে একটি অপূর্ব ধূপের এবং নেশা ধরানো আতরের গন্ধ চারিদিকে এক মাদকতার সৃষ্টি করেছে। আমার ঘোর লেগে গেল। আমি কাঁপা কাঁপা বুক নিয়ে যেই মাত্র সেই কৃষ্ণাঙ্গ পাহারাদারের
পা টপকাতে গেছি, অমনি সে চমকে জেগে উঠল এবং তার কোলের ওপর থেকে তরোয়ালটি পাথরের মেঝেতে সশব্দে পড়ে গেল। হঠাৎ একটা বিকট চিৎকার শুনে চমকে দেখলাম আমার সেই ক্যাম্প খাটের উপরে ঘেমে যাওয়া শরীর নিয়ে বসে আছি। ভোরের আলোয় কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ জেগে থাকা রোগীর মতন নিস্তেজ হয়ে গেছে এবং আমাদের পাগলা মেহের আলী তার প্রতিদিনের প্রথার মতো ভোরবেলায় জনমানববিহীন পথে চিৎকার করতে করতে চলে যাচ্ছে। तफज्जाओ तफज्जाओ सब झूठ है सब झूठ है। এরকম ভাবে আমার আরব্য উপন্যাসের একটি রাত্রি শেষ হলো, কিন্তু এখনো 1000 রাত বাকি আছে। আমার দিনের সাথে রাতের একটা যুদ্ধ লেগে গেল। দিনের বেলায় ক্লান্ত শরীর নিয়ে কাজ করতে যেতাম এবং স্বপ্নশূন্য মায়াবিনী রাতকে অভিশাপ দিতাম। আবার সন্ধ্যা হলে দিনের বেলার কাজকর্মকে খুব তুচ্ছ ও মিথ্যা জিনিস বলে মনে হতে লাগলো। সন্ধ্যার পর আমি একটা নেশার জালের মধ্যে একটা ঘোরের মতন জড়িয়ে পড়তাম, যেন শত শত বছর আগেকার কোনো এক অলিখিত ইতিহাসের অন্তর্গত অন্য একটা অপূর্ব ব্যক্তি হয়ে উঠেছি। তখন আর বিলিতি খাটো কুর্তা এবং প্যান্ট শার্টে আমাকে মানাতো না। তখন আমি মাথায় এক লাল মখমলের টুপি, ঢিলে পাজামা এবং ফুল কাটা কাবা ও রেশমের বড় একটি চোগা পরে রঙিন রুমালে আতর মেখে বহু যত্নে সাজতাম এবং সিগারেট ফেলে দিয়ে গোলাপ জলে ভর্তি একটা পাত্র নিয়ে একটা নরম উঁচু কেদারায় বসতাম। রাত্রে কোনো এক অপূর্ব প্রিয় সম্মেলনের জন্য সারাদিন অধীর আগ্রহে অপেক্ষা করতাম। তারপর অন্ধকার যতই গভীর হতে থাকে ততই এক অদ্ভুত ব্যাপার ঘটতে থাকে। কি অদ্ভুত ব্যাপারটা তা আমি বলতে পারবো না। ঠিক যেন একটা চমৎকার গল্পের কতগুলি ছেঁড়া পাতা বসন্তের হঠাৎ হাওয়াতে এই বিশাল প্রাসাদের আজব ঘরগুলোতে উড়ে বেড়ায়। খানিকটা দূর পর্যন্ত পাওয়া যেত, তারপরে আর শেষ দেখতে পাওয়া যেত না। আর আমি যেন সেই গল্পের ছেঁড়া অংশগুলিকে অনুসরণ করে সারা রাত ঘরে ঘরে ঘুরে বেড়াই। এই ভাঙা ভাঙা স্বপ্নের মধ্যে এই আতরের গন্ধ, সেতারের শব্দ, ঠান্ডা হাওয়ার হিল্লোলের মধ্যে একটা নায়িকাকে বিদ্যুতের মতন হঠাৎ হঠাৎ দেখতে পেতাম। তারই জাফরান রঙের পাজামা এবং দুটি লাল টুকটুকে পায়ে জরির কাজ করা নাগরা জুতোও দেখতে পেতাম। বুকে একটা জরির ফুল কাটা ওড়না, মাথায় একটা লাল টুপি এবং সেটা থেকে একটা সোনার ঝালর ঝুলে পড়েছে তার সাদা কপালে এবং সেটা তার গোটা কপালটিকে ঘিরে রেখেছে। সে আমাকে পাগল করে দিচ্ছিল। আমি তারই অভিসারে পাতালের কোনো এক স্বপ্নের বিপজ্জনক মায়াপুরীর মধ্যে গলিতে গলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একদিন সন্ধ্যাবেলায় বড় আয়নার সামনে দুদিকে আলো জ্বেলে যত্ন করে শেহজাদার মতন সাজ করছি। এমন সময় হঠাৎ দেখতে পেলাম আয়নায় আমার প্রতিবিম্বের পাশে কিছুক্ষণের জন্য সেই ইরানি তরুণীর ছায়া। সঙ্গে সঙ্গে সে ঘাড় ঘুরিয়ে তার ঘন কালো চোখের তারায় এক গভীর বেদনাদায়ক দৃষ্টি নিক্ষেপ করে তার সুন্দর মুখের এক সুন্দর মোহময় ইশারায় নিঃশব্দে কিছু একটা বলে আস্তে আস্তে নিজের যৌবনে ভরা দেহটিকে সাপের মতন ওপরের দিকে তুলে কিছুক্ষণের মধ্যে বেদনা, বাসনা ও ভ্রমের হাসি, কৌতুক ও এক অদ্ভুত আলোর স্ফুলিঙ্গ বৃষ্টি করে সে আয়নার মধ্যেই মিলিয়ে গেল।
বাগানের সমস্ত সুগন্ধ লুট করে একটা মাতাল আমার মনে হতে লাগলো কে যেন আমাকে আদর করছে, আমার সারা শরীরে ভালোবেসে এঁকে দিচ্ছে চুম্বন। কপালে অনুভব করলাম নরম হাতের স্পর্শ। একটা সুগন্ধযুক্ত ওড়না বারবার আমাকে ছুঁয়ে যাচ্ছিল। অল্প অল্প করে যেন কোনো মোহিনী সর্পিনী তার মাদকতায় আমার সারা শরীর বেঁধে ফেলল। আমি গাঢ় নিঃশ্বাস ফেলে অসার দেহে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। একদিন বিকেল বেলায় ঘোড়ায় চড়ে বাইরে বেরোবো ঠিক করলাম। কে যেন আমাকে নিষেধ করতে লাগলো, কিন্তু সেদিন আর কোনো নিষেধ মানলাম না। একটা কাঠের লাঠিতে আমার সাহেবি হ্যাট এবং খাটো কুর্তা ঝুলছিল, সেটা পরব বলে নামিয়েছি। ঠিক সেই সময় সুস্তা নদীর বালি আর আড়ালি পর্বতের শুষ্ক পাতার ঝড় এসে আমার সেই কুর্তা ও টুপি ঘোরাতে ঘোরাতে নিয়ে চলে গেল। হাওয়ায় মিশেছিল একটা মিষ্টি হাসি, এবং সেই হাসিটা যেন ঘুরতে ঘুরতে অবিশ্বাসের সকল পর্দায় পর্দায় আঘাত করতে করতে ধীরে ধীরে বেড়ে উঠল, এবং এক সময় যেন সূর্যর আলোর কাছে মিলিয়ে গেল। সেদিন আর ঘোড়ায় চড়া হলো না। তারপর থেকে কুর্তা আর সাহেবি টুপি পরাও ছেড়ে দিয়েছি। সেদিন আবার মাঝরাতে বিছানার মধ্যে উঠে বসে শুনতে পেলাম কি যেন গুমড়ে গুমড়ে কাঁদছে। সে কান্না বুক ফাটা কান্না, বলছে, তুমি তুমি আমাকে উদ্ধার করে নিয়ে যাও। কঠিন মায়া, গভীর ঘুম, নিষ্ফল স্বপ্নের সমস্ত দরজা ভেঙে দিয়ে তুমি তুমি আমাকে ঘোড়ায় তুলে বুকের মাঝে চেপে ধরে জঙ্গলের ভেতর দিয়ে, পাহাড়ের ওপর দিয়ে, নদী পার করে তোমাদের সূর্যালোকিত ঘরের মধ্যে আমাকে নিয়ে যাও। আমাকে আমাকে উদ্ধার করো। আমি কে? আমি কেমন করি বা উদ্ধার করব? স্বপ্নপ্রবাহের এই ঘূর্ণির মধ্যে আমি কোন সুন্দরীকে তীরে টেনে তুলব? তুমি তুমি কবে ছিলে? কোথায় ছিলে? তুমি কে? তুমি কোন শীতল উৎসের তীরে খেজুরের ছায়ায় কোন গৃহহীনা মরুবাসিনীর কোলে জন্মগ্রহণ করেছিলে? যেভাবে বনলতা থেকে ছিঁড়ে নেওয়া হয় ফুলের পাপড়ি, ঠিক ঠিক সেভাবেই তোমাকে তোমার মায়ের কোল থেকে আলাদা করে দিয়েছিল কোন দস্যু? তোমাকে ঘোড়ার পিঠে চড়িয়ে তপ্ত বালুরাশি পার করে কোন রাজপুরীর দাসী হাটে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল? সে কোন বাদশার চাকর যে তোমার নববিকশিত যৌবনকে লক্ষ্য করে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে সমুদ্র পার করে তোমাকে সোনার পালকিতে বসিয়ে তার প্রভুর কাছে উপহার দিয়েছিল? কি সেই ইতিহাস, সেই সেতারের সঙ্গীত, নুপুরের আওয়াজ, সুবর্ণ মদিরার মধ্যে ছুরির ফলক, বিষের জ্বালা, কটাক্ষের আঘাত? কি অসীম ঐশ্বর্য, কি অনন্ত কারাগার! দুই দিকে দুই দাসী হীরের চমক খেলিয়ে চামর তোলাচ্ছে। বাদশাহ মণিমুক্তে ঢাকা পায়ের কাছে হেসে লুটিয়ে পড়ছে। বাইরের দরজার কাছে হাতে তলোয়ার নিয়ে জমদূতের মতন দাঁড়িয়ে রয়েছে পাহারাদার।
এই ঐশ্বর্যের ফাঁকে রয়েছে ঈর্ষা ও ষড়যন্ত্রের এক কুৎসিত হাতছানি, যেখানে যেখানে রক্ত ছাড়া আর কিচ্ছু নেই। তুমি মরুভূমির পুষ্পমঞ্জরি, তুমি কোন মৃত্যুর মধ্যে অবতীর্ণ হয়েছিলে? তোমার তোমার অদৃষ্টে ছিল কোন মর্মান্তিক পরিণতি? আমার স্বপ্নের প্রবাহ ভেঙে দিল সেই পাগলা মেহের আলীর চিৎকার। तपत जाओ सब झूठ है सब झूठ है। দেখলাম সকাল হয়েছে। চাপরাশি ডাকের চিঠিপত্র নিয়ে আমার হাতে দিল এবং রান্নার লোক এসে সেলাম করে জিজ্ঞেস করলো আজ কেমন খাবার তৈরি হবে। আমি ভাবলাম, না, আর এ বাড়িতে থাকা যাবে না। সেই দিনই আমার জিনিসপত্র তুলে অফিস ঘরে গিয়ে উঠলাম। অফিসের বৃদ্ধ কেরানি করিম খাঁ আমাকে দেখে মুচকি হাসল। আমি তার হাসিতে বিরক্ত হয়ে কোনো উত্তর না দিয়েই নিজের কাজ করতে লাগলাম। কিন্তু যত বিকেল হতে লাগলো ততই অন্যমনস্ক হতে লাগলাম। আবার মনে হতে লাগলো এখনই যেতে হবে। তুলোর হিসাবের কাজটা অত্যন্ত অনাবশ্যক বলে মনে হলো। এমনকি নিজামের নিজামতো আমার কাছে বেশি কিছু মনে হলো না। যা কিছু এখন ঘটছে, যা কিছু আমার চারপাশে আছে, সব কিছুই আমার কাছে অর্থহীন হয়ে পড়ল। আমি পেনটিকে ছুঁড়ে ফেলে দিয়ে বড় খাতাটিকে বন্ধ করে সঙ্গে সঙ্গে টমটম চড়ে ছুট দিলাম। দেখলাম টমটম ঠিক সন্ধ্যের সময় নিজে নিজেই সেই পাষাণ প্রাসাদের দরজার কাছে গিয়ে থামল। তাড়াতাড়ি সিঁড়ি পেরিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আজ সব চুপচাপ। অন্ধকার ঘরগুলো যেন রাগ করে মুখ ভার করে আছে। অনুতাপে আমার মন খান খান হতে লাগলো। কিন্তু জানাবো কাকে? কার কাছেই বা মার্জনা চাইব? খুঁজে পেলাম না। আমি উদাস মনে অন্ধকারে ঘরে ঘরে ঘুরে বেড়াতে লাগলাম। ইচ্ছা করতে লাগলো একখানা বাদ্যযন্ত্র হাতে নিয়ে কারোর উদ্দেশ্যে গান গাই। তাকে বলি, হে বন্যী, যে পতঙ্গ তোমাকে ফেলে পালাবার চেষ্টা করেছিল সে আবার মরবার জন্য ফিরে এসেছে। এবার তাকে মার্জনা করো, তার দুই পাখা তুমি পুড়িয়ে দাও, তাকে ভস্ম করে ফেলো। হে বন্যী, তাকে ভস্ম করে ফেলো। হঠাৎ উপর থেকে আমার কপালে দুপোটা অশ্রু জল পড়ল। সেদিন আড়ালি পর্বতের চূড়ায় ঘন কালো মেঘ করেছিল। অন্ধকার জঙ্গল এবং সুস্তার শান্ত জল হয়তো কারোর অপেক্ষায় স্থির হয়েছিল। জল, স্থল, আকাশ যেন হঠাৎ শিউরে উঠল এবং চোখের পলকে কোথা থেকে যেন একটা ঝড় এবং উন্মত্ত বৃষ্টি এসে প্রাসাদের বড় বড় ঘরগুলির দেওয়ালে আছাড় খেয়ে পড়তে লাগলো এবং তার সঙ্গে শুরু হলো প্রবল বজ্রপাত। সব কিছু যেন সেদিন তীব্র বেদনায় হু হু করে কাঁদতে লাগলো। আর চাকর বাকররা সকলেই অফিস করেছিল। এখানে আলো জ্বালাবার কেউ ছিল না। সেই মেঘলা অমাবস্যার রাত্রে ঘরের ভিতরে গাঢ় অন্ধকারের মধ্যেও আমি স্পষ্ট অনুভব করতে লাগলাম একজন রমণী পালঙ্কের নিচে গালিচার ওপরে উপুর হয়ে দুটি শক্ত হাত দিয়ে টেনে টেনে তার চুল টেনে টেনে ছিঁড়ছে। তার সাদা কপাল থেকে রক্ত ফেটে পড়ছে।
কখনো সে তীব্র অট্টহাস্যে হা হা করে হেসে উঠছে, কখনো আবার ফুপিয়ে ফুপিয়ে জোরে জোরে কাঁদছে। দু হাতে তার বুকের আবরণ ছিঁড়ে উন্মুক্ত বুককে বারবার আঘাত করছে। মুক্ত জানলা দিয়ে গর্জন করে বাতাস বইছে এবং মুষলধারে বৃষ্টি এসে তাকে যেন অভিষেক করছে। সারা রাত সে ঝড়ও থামে না, আর সে কান্নাও থামে না। আমি নিজের অনুতাপে এই অন্ধকারে ঘরে ঘরে ঘুরতে থাকলাম। কেউ কোথাও নেই। কাকে সান্ত্বনা দেব? এই প্রচণ্ড অভিমান কার? এই অশান্ত আগ্কে কোথা থেকে বের হচ্ছে? পাগল চিৎকার করে উঠল। तफत जाओ सब झूठ है सब झूठ है। দেখলাম ভোর হয়েছে এবং মেহের আলী এই দুর্যোগের দিনও যথা নিয়মে প্রাসাদ প্রদক্ষিণ করে তার অভ্যস্ত চিৎকার করছে। হঠাৎ আমার মনে হলো হয়তো ওই মেহের আলীও আমার মতোই একসময় এই প্রাসাদে বাস করেছিল। এখন পাগল হয়ে বের হয়েও এই পাথুরে রাক্ষসের মোহজালে আকৃষ্ট হয়ে প্রতিদিন ভোরবেলা প্রদক্ষিণ করতে আসে। আমি সঙ্গে সঙ্গেই সেই বৃষ্টিতে পাগলের কাছে ছুটে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, মেহের আলী, ক্যা ঝুটে রে? সে আমার কথায় কোনো উত্তর না করে আমাকে ঠেলে ফেলে দিয়ে অজগরের কবলে থাকা পাখির মতো চিৎকার করতে করতে বাড়ির চারদিকে ঘুরতে লাগলো। কেবল প্রাণপণে নিজে সতর্ক করবার জন্য বারবার বলতে লাগলো, तफत जाओ सब झूठ है सब झूठ है। আমি সেই ঝড় জলের মধ্যে পাগলের মতন অফিসে গিয়ে করিম কাঁকে ডেকে বললাম, এটার অর্থ কি আমাকে খুলে বলো। বৃদ্ধ যেটা বলল তার সারমর্ম এই: অনেক উন্মত্ত বাসনা, ব্যভিচার, উন্মত্ত আবেগের প্রতীক ওই বাড়িটি। সেসব নিষ্ফল কামনার অভিশাপে বাড়িটির প্রতিটি ইট, কাঠ, পাথর ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। কোনো জীবিত মানুষ পেলে তাকে গ্রাস করবার জন্য সেই পিশাচিনীর জীব লক লক করে ওঠে। যারা 3 রাত্রি ওই প্রাসাদে বাস করেছে তাদের মধ্যে একমাত্র মেহের আলী বাইরে আসতে পেরেছে। তাছাড়া আর কেউ এর গ্রাস এড়াতে পারেনি। আমি জিজ্ঞাসা করলাম, আমার উদ্ধারের কি আর কোনো পথ নেই? বৃদ্ধ বলল, একটা উপায় আছে, কিন্তু সেটা অত্যন্ত কঠিন। সেটা আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে ওই পাষাণপুরীর একটা ইরানি কৃতদাসীর পুরনো ইতিহাস বলা প্রয়োজন। তেমন আশ্চর্য আর দুঃখজনক ঘটনা সংসারে আর ঘটেছে কিনা আমার জানা নেই। এমন সময় কুলিরা এসে খবর দিল গাড়ি আসছে। এত তাড়াতাড়ি তাড়াতাড়ি বিছানাপত্র গুছাতে গুছাতে গাড়িটি এসে পড়ল। সে গাড়ির ফার্স্ট ক্লাসে একজন ইংরেজ জানলা থেকে মুখ বাড়িয়ে স্টেশনের নাম পড়বার চেষ্টা করছিল। আমাদের সহযাত্রী বন্ধুটিকে দেখেই হ্যালো বলে চিৎকার করে উঠল এবং নিজের গাড়িতে তুলে নিল তাকে। আমরা সেকেন্ড ক্লাসে উঠলাম। বাবুটিকে আর কোথাও পেলাম না। গল্পেরও শেষটা শোনা হলো না। আমি বললাম, লোকটা আমাদের বোকার মতো দেখেই কৌতুক করে ঠকিয়ে গেল। গল্পটা আগাগোড়াই বানানো মনে হয়। এই তর্কের উপলক্ষে আমার আত্মীয়টির সঙ্গে আমার জন্মের মতো বিচ্ছেদ ঘটে গেছে।
তো আপনারা শুনছিলেন আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ক্ষুধিত পাষাণ। আজকের গল্প পাঠে আমি অনিব্রত, সুদীপ্ত, শামীম ও স্পেশাল অ্যাপিয়ারেন্সে পম্পা। তো আজকের গল্প আমাদের এই পর্যন্তই। ফিরে আসছি পরের গল্প নিয়ে। ধন্যবাদ।